এক সময়কার বিখ্যাত গায়িকা মাওয়ানি, যার কণ্ঠ এতটাই সুন্দর ছিল যে তার ফ্যান ফলোয়ার আর টাকা পয়সার কোনো অভাব ছিল না। বাচ্চা ও স্বামী সহ তার বেশ সুখেই দিন কাটছিল, কিন্তু হঠাৎ তার জীবনে নেমে আসে এক কালো ছায়া। মাওয়ানি এক অজানা রোগে বিছানায় পড়ে যায়, আর তার চিকিৎসা করতে করতে এই পরিবার নিঃস্ব প্রায়। তবুও সে সুস্থ হচ্ছিল না, এমনকি ডক্টররাও ভালোভাবে বলতে পারছে না তার আসলে কি রোগ হয়েছে। এরপরে আবার শুরু হয় এই বাড়িতে অলৌকিক সব ঘটনা। এই পুরো পরিবার ভয়ঙ্কর সব আত্মা আর শয়তানদের কবলে পড়েছিল। কিন্তু কেন আর কিভাবে বা এই পরিবারে এই ভয়ঙ্কর অভিশাপ লাগলো, তাই দেখবো আজকের এই ইন্দোনেশিয়ান হরর মুভিতে। মুভির শুরুতে রিনি নামে এক মেয়েকে দেখানো হয়। সালটা ছিল 1981। রিনি তার বাবা মা ভাই বোন সহ তার দাদিকে নিয়ে ইন্দোনেশিয়ার এক গ্রামে বসবাস করত। তার দাদির নাম রেহমা, বাবার নাম বাহারি। তার মোট 3টা ভাই, বন্দি টনি আর আইয়ান। আইয়ান কথা বলতে পারে না। আর রিনির মা হলো মাওয়ানি। সে ছিল এক সময়কার বিখ্যাত সিঙ্গার, কিন্তু এখন সে এক অজানা রোগে বিছানায় শয্যাশায়ী। তার চিকিৎসার টাকা জোগাড় করতে করতে তারা আজ নিঃস্ব প্রায়, এমনকি তাদের বাড়িটাও ব্যাংকের কাছে বন্ধক রাখা। রিনি শহরে এসেছে তার মার এজেন্টের কাছে কিছু টাকা পাওয়ার আশায়, কিন্তু এজেন্ট তাকে জানিয়ে দেয় তার মায়ের গানের রেকর্ডগুলো এখন তেমন বিক্রি হয় না, আর তাছাড়াও তার মায়ের সমস্ত প্রাপ্য টাকা তারা অলরেডি পরিশোধ করেছে। আর যেহেতু তার মা অসুস্থ থাকার কারণে আর কখনো গান গাইবে না, তাই তারা এই বিষয়ে আর তাকে সাহায্য করবে না। রিনি বাসায় এসে তার বাবা বাহারিকে সেই এজেন্টের বলা কথা সব জানায়, যে মাকে গানের জন্য আর টাকা দেওয়া হবে না। এই কথা বলার সময় সে তার মায়ের ঘন্টার আওয়াজ শুনতে পায়। মূলত তার মা এতটাই অসুস্থ যে কথাও বলতে পারে না, তাই সে ঘন্টার মাধ্যমে তার কোনো দরকার পড়লে ডাকে। রিনি ঘরে এসে দেখতে পায় তার মা ঘরের কর্নারে কিছু একটা দেখে প্রচন্ড ভয়ে বারবার ঘন্টা বাজাচ্ছিল। হয়তো সে ভয়ঙ্কর কিছু একটা দেখেছে, কিন্তু রিনি সেখানে কিছুই দেখতে পায় না। রাতে রিনির ছোট ভাই টনি সংসারে অভাবের কারণে তার শখের বাইকটা বিক্রি করে দেয়, আর সেই টাকাগুলো তার বাবার হাতে তুলে দেয়। এদিকে টনি মায়ের সাথে দেখা করতে এসে তার মাথার চুল আঁচড়ে দিচ্ছিল। আঁচড়ানোর সময় মাথার চুল বেশি উঠায় টনি কিছুটা অবাক হয়, আর ঠিক তখনই হঠাৎ জানালা আপনা আপনি খুলে যায়। সে উঠে জানালা লাগিয়ে দিয়ে তার মায়ের দিকে তাকাতেই দেখে মা অদ্ভুত এক ভয়ের চাহনিতে জানালার দিকে তাকিয়ে আছে। এটা দেখা মাত্রই ভয়ে টনি দ্রুত সেখান থেকে চলে যায়। এরপর রাতে রিনির বাবা রিনির মায়ের সাথে কথা বলছিল, কিন্তু অদ্ভুত ভাবে রিনির বাবা রিনিকে দেখা মাত্রই কথা থামিয়ে সেখান থেকে চলে যায়। রাতে সবাই ঘুমানোর পর হঠাৎ রিনি তার মায়ের ঘন্টার আওয়াজ শুনতে পায়। সে গিয়ে দেখে তার মা জানালার পাশে দাঁড়িয়ে আছে। সে গিয়ে তাকে ধরতেই যাবে, ঠিক তখনই বিছানায় তাকিয়ে দেখে তার মা তো বিছানায় শুয়ে আছে, আর সে ঘন্টা বাজিয়ে তাকে বারবার সতর্ক করছে। তখনই তার মায়ের মতো দেখতে মহিলাটি তার দিকে তাকিয়ে একটা শয়তানি হাসি দেয়, আর সিনটা এখানেই কাট হয়। দেখা যায় রিনি বিছানাতেই, অর্থাৎ সে এইটা স্বপ্ন দেখেছে। ঠিক তখনই বাস্তবে সে তার মায়ের ঘন্টার আওয়াজ শুনতে পায়। সে স্বপ্নে যেমনটা দেখেছিল ঠিক তেমনই এসে দেখে তার মা জানালার কাছে দাঁড়িয়ে আছে, আর রিনি তাকে গিয়ে ধরতেই সে পড়ে যায়, আর সেখানেই তার মৃত্যু হয়। তার মৃত্যুতে সবাই কান্নায় ভেঙে পড়ে। রিনির মাকে তাদের বাড়ির সামনে কবরস্থানে দাফন করা হয়। দাফন শেষে এখানের মসজিদের ইমাম রিনির বাবাকে জিজ্ঞাসা করছিল, তোমরা এখানে এসেছো অনেক দিন হয়েছে, কিন্তু তোমাকে কখনো মসজিদে নামাজ পড়তে দেখিনি। তখন রিনির বাবা বাহারি জানায় সে সৃষ্টিকর্তায় বিশ্বাস করে না, অর্থাৎ তারা নাস্তিক। তো কেন সে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে না এটা আমরা সামনেই জানতে পারবো। তো রাতের বেলা সে টনি আর রিনিকে জানায় সে টাকা ইনকামের উদ্দেশ্যে শহরে যাবে। এতে রিনি আর টনি ভয় পেয়ে যায়, কারণ তাদের বাড়ির সামনে কবরস্থান, আর সেই সময় সবার হাতে হাতে সেলফোনও ছিল না, অর্থাৎ তারা যদি কোনো বিপদে পড়ে তাহলে কাউকে ফোন দিয়েও ডাকার উপায় নেই। ফলে তারা একটু ভয় পায়, কিন্তু কিছু করার নেই। তাদের ভাই বোন আর দাদি মিলে একসাথেই থাকতে হবে। রাতে টনি ঘুমানোর সময় হঠাৎ তার মায়ের সেই ঘন্টার আওয়াজ শুনতে পায়। সে ভয়ে ভয়ে তার মায়ের ঘরে যায়, আর গিয়ে দেখে ঘন্টাটা ভেসে ভেসে একাই বাজছিল, আর তাকে দেখা মাত্রই ঘন্টাটা নিচে পড়ে যায়। এটা দেখে টনি ভয়ে নিজের রুমে চলে আসে। পরের দিন সকালে তাদের বাবা সহ
ঘরে চলে যায়। আর টনি তার ভাই বন্দির মন ভালো করার জন্য তাকে একটা ক্যামেরা দেয়। বন্দি এরপর ক্যামেরা একটা একটা করে ছবি দেখছিল। হঠাৎ সে তার মৃত মায়ের সেই রকম সাদা ড্রেস পরা ছবি দেখতে পায়। ফলে সে ভীষণ ভয় পেয়ে যায়। সেদিন রিনিও তার মাকে দুঃস্বপ্নে এই একই ড্রেস পরা দেখেছিল। বাচ্চাটি এটাকে তার মনের ভুল মনে করে। তো যাই হোক, সেদিন রাতে টনি যখন প্রতিদিন রাতের মতো রেডিও শুনছিল, তখন রেডিও থেকে হঠাৎ সে তার মায়ের আওয়াজ শুনতে পায়। তার মা তাকে বারবার তার নাম ধরে ডাকছিল। প্রচন্ড ভয়ে সে রেডিওটা অফ করে দেয়, কিন্তু তবুও সে তার মায়ের আওয়াজ শুনতে পায়। তার মা তাকে বারবার বলছিল, টনি আমার চুল আছড়ে দাও। ভয়ে সে খাট থেকে পড়ে যায়, আর হাতের দিকে তাকাতেই দেখে তার হাতে তার মায়ের সেই চিরুনি। তবে লাইট জ্বালানোর সাথে সাথে সেটা গায়েব হয়ে যায়। এইদিকে দেখা যায় ইয়ান আর বন্দি একসাথে ওয়াশরুম থেকে ফিরছিল। তখন ইয়ান তার মায়ের ছবি দেখে বলে তার ভীষণ ভয় করছে। বন্দি তাই ছবিটাকে ঢাকার জন্য একটা সাদা কাপড় নিয়ে আসে, আর সেইটা দিয়ে ছবি ঢাকতে গেলে সেইটা অদৃশ্য কিছু একটার উপর পড়ে, যেটা দেখে তারা দুজনেই ভয়ে দৌড় দিলে সেই আত্মাটি তাদের পিছু নেয়। তাদের চিল্লানো শুনে রিমি সেখানে চলে আসে। সে এই ব্যাপারে জানতে চাইলে বন্দি বলে সে তার মায়ের ভূতকে দেখতে পেয়েছে। তবে অবাক করা বিষয় হলো ইয়ান ইশারার মাধ্যমে জানায় সে কোনো কিছুই দেখতে পায়নি। এইদিকে দাদি এইগুলো দেখে ভয়ে ভয়ে কাকে যেন চিঠি লিখছিল। আর তার কিছুক্ষণ পরেই দাদির সাথে ঘটে এক মর্মান্তিক ঘটনা। সে কিছু একটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায় আর আতঙ্কে হুইল চেয়ার থেকে উঠে দাঁড়ায়। আর সিনটা এখানেই কাট হয়। পরের দৃশ্যে দেখা যায় রিনি বাসায় ফিরে এসেছে, তবে এসে সে কাউকেই দেখতে পায় না। হঠাৎ সে বন্দির চিৎকারের আওয়াজ শুনে সেখানে গিয়ে দেখে দাদি কুয়োয় পড়ে মারা গেছে। এটা দেখে সবাই রীতিমতো হতভম্ব হয়ে যায়, আর সবাই ভাবে হয়তো দাদি কুয়ায় পানি পড়ার কারণেই মারা গেছে। পরের দিন তাকেও সেই কবরস্থানে দাফন করা হয়। এদিকে মার পর দাদিকেও হারিয়ে বন্দির অবস্থা একেবারে খারাপ। রিনি দাদির ঘরে গেলে দেখতে পায় টেবিলের ওপর একটা চিঠি রাখা, যেটা বুদিম্যান নামে এক লোককে পাঠানোর জন্য তার দাদি রেডি করে রেখেছিল, যেটাতে বুদিম্যান নামে লোকটার ঠিকানাও লেখা ছিল। তাই রিনি আর হ্যান্ড্রা মিলে সেই বুদিম্যানের লোকটার কাছে যায়। মূলত দাদি কিছু একটা অশুভ বুঝতে পেরে বুদিম্যানের কাছে সাহায্য নিতে চেয়েছিল। বুদিম্যান তাদের বলে তার দাদি আর সে অনেক আগে থেকেই একে অপরকে চেনে, আর সাথে এটাও বলে রিনির বাবা মার বিয়েতে তার দাদি একদমই রাজি ছিল না, কারণ সে ছিল একজন বিখ্যাত সিঙ্গার অর্থাৎ গায়িকা। আর সেই সময় এইসব গান গাওয়া মেয়েদের সমাজ ভালো চোখে দেখত না। তবুও তারা তার অমতে বিয়ে করে নেয়, কিন্তু বিয়ের পর তাদের অনেক বছর যাবত কোনো বাচ্চা হচ্ছিল না। তবে ফাইনালি রিমির জন্মের পর দাদি তাদের সম্পর্কটা মেনে নেয়। তবে ইয়ান জন্মের পর তার মা এক অজানা রোগের কারণে প্রচন্ড অসুস্থ হয়ে যায়। তখন তোমার দাদির সন্দেহ হয় যে সে সন্তান লাভের আশায় কালো জাদুর আশ্রয় নিয়েছিল। এটা শুনে রিনি এসবে বিশ্বাসই করছিল না। তখন বুদিম্যান তার হাতে একটা ম্যাগাজিন দিয়ে পড়তে বলে। অন্যদিকে বন্দি ঘুমের ঘরে বারবার বলছিল, আমি আমার ভাই ইয়ানকে অনেক ভালোবাসি, আমি ওকে খুন করতে পারবো না। কিন্তু খাবার টেবিলে বন্দি কেমন যেন অদ্ভুত আর ভয়ঙ্কর ভাবে তাকিয়েছিল ইয়ানের দিকে, যেন সে সত্যি সত্যি তাকে খুন করতে চলেছে। বন্দিকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল সে পজেস। রাতে ইয়ান বাথরুমে গেলে হঠাৎ দরজা আপনা আপনি খুলে যায়, আর ভয়ঙ্কর দেখতে দুইটা হাত বাথরুমের দরজা খুলে ইয়ানের দিকে এগিয়ে আসার চেষ্টা করছিল, যেটা দেখে ইয়ান প্রচন্ড ভয়ে পালাতে নেয়। কিন্তু তার জামাটা এক জায়গায় আটকে যায়, কিন্তু কোনো এক কারণে সে ভয়ঙ্কর আত্মাটি ভিতরে ঢুকতে পারে না। রিনি সকালে উঠে ইয়ানকে কোথাও খুঁজে পায় না। খুঁজতে খুঁজতে সে বাইরের একটা ডাস্টবিনে গিয়ে দেখে ইয়ান শুয়ে আছে। আসলে গত রাতে ইয়ান এতটাই ভয় পেয়েছিল যে সে আর ঘরে ফিরে যেতে পারেনি, বাইরেই ঘুমিয়ে পড়েছে, যেটা দেখে রিনি বেশ অবাক হয়। রিনি তাকে আদর করে ঘরে নিয়ে গিয়ে বলে, যতদিন আমরা ভাই বোন একসাথে আছি আমাদের কিচ্ছু হবে না। তখন টনি সেখানে এসে রিনিকে সেই ম্যাগাজিনের কিছু লাইন পড়িয়ে শোনায়, যেখানে লেখা ছিল কিছু কিছু পরিবার সন্তান লাভের আশায় শয়তানি কাল্টে যোগ দেয়, যেখানে পুরো একটা গ্রুপ ছিল যাদের প্রত্যেকেই সন্তান লাভের আশায় সেই কাল্টে যোগ হয়েছিল। তারা সবাই ছিল শয়তানের পূজারী। মহান আল্লাহর কাছে সন্তান না চেয়ে তারা চেয়েছিল শয়তানের কাছে। তবে শয়তান তো আর এমনি এমনি তাদের সন্তান দেয়নি, শর্ত ছিল তারা যত ইচ্ছা সন্তান জন্ম দিতে পারবে। তবে সর্বশেষ যে সন্তান জন্ম হবে তার 7 বছর হওয়ার পরেই শয়তানের
উদ্দেশ্যে বলি দিতে হবে। টনি আরো বলে, আমার কেন যেন মনে হচ্ছে বুদ্ধিম্যানের কথাগুলো সত্য, কারণ তুমি একবার চিন্তা করে দেখো, তুমি সবার বড়, তোমার বয়স 22 বছর, আমার বয়স 16 বছর, বন্দির বয়স 10 বছর, আর কয়দিন পর ইয়ানেরও 7 বছর পূর্ণ হয়ে যাবে। অর্থাৎ মা প্রতি 7 বছর পর পর আমাদের মধ্যে একজনকে জন্ম দিয়েছে, ফলে আমরা 4 জনেই বেঁচে আছি, কারণ 7 বছর পূর্ণ হওয়ার আগে আরেকটা সন্তান জন্ম নিয়েছে, ফলে সে তো আর সর্বশেষ সন্তান হলো না, যার জন্য একের পর এক তারা বেঁচে আছে। আর 3 দিন পরে ইয়ানের 7 বছর পূর্ণ হবে। আমার মনে হচ্ছে ইয়ানের কোনো ক্ষতি হতে পারে, তবে রিনি এসব কোনো কিছুতেই তেমন বিশ্বাস করে না। একটু পরে রিনি বন্দিকে খাবার দেওয়ার সময় সামনে আলমারির গ্লাসে স্পষ্ট দাদির প্রতিচ্ছবি দেখতে পায়, যে কান্না করছিল। এইবার এই দৃশ্য দেখে রিনি সত্যি সত্যি অনেক ভয় পায়, আর সে এই গ্রামের মসজিদের ইমামকে ডেকে নিয়ে আসে। সে পুরোটা বাড়ি ঘুরে দেখে আর তাদের সবাইকে মহান আল্লাহর কাছে সাহায্য চাইতে বলে। যেহেতু তারা নামাজ পড়ে না, অর্থাৎ আল্লাহর ইবাদত করে না, ফলে দিন দিন শয়তানের ক্ষমতা বেড়েই চলেছে। এইভাবে বেশি দিন চললে তারা সবাই বিপদে পড়বে। মূলত ইমামও বুঝে গিয়েছিল বাড়িতে কোনো শয়তানি শক্তির উপস্থিতি রয়েছে। রাতের বেলা বন্দি আর ইয়ান ঘুমিয়েছিল। হঠাৎ ইয়ান লক্ষ্য করে বন্দির মাথার কাছে দাদির আত্মা দাঁড়িয়ে আছে। এটা দেখে ইয়ান প্রচন্ড ভয়ে চাদরের নিচে লুকিয়ে পড়ে। ওইদিকে রিনি ইমামের কথায় নামাজ পড়তে বসে। নামাজের মধ্যে আমরা তার পেছনেই তার মা মাওয়ানির আত্মাকে দেখতে পাই। পরক্ষণেই নামাজ শেষ হলে সে তার উপর আক্রমণ করে। রিনি তার রক্তশূন্য সাদা মুখ দেখে ভয় পেয়ে যায়। আত্মাটি তাকে বারবার খুন করার চেষ্টা করছিল। তার বড় বড় হাতের নখ রিনির পেটে ঢুকিয়ে মারতে যাচ্ছিল, কিন্তু কোনো এক কারণে সে কোনোভাবেই রিনির কোনো ক্ষতি করতে পারে না। এই ঘটনার পরে সে আর একটু দেরি না করে তার ভাই বোনদের নিয়ে ইমামের কাছে চলে আসে। পরের দিন সকালে তাদের প্রতিবেশী হ্যানরা সেই ম্যাগাজিন পড়ে তাদের জানায় সেই শয়তানি কাল্ট গ্রুপের মেম্বারে যেসব মেয়েরা সন্তান জন্ম দিতে পারত না তাদের গর্ভবতী করত সেই গ্রুপেরই ছেলেরা, অর্থাৎ রায়ান তাদের আসল বাবা না, যে কারণে তাদের 4 ভাই বোনের চেহারার কোনো মিল নেই। এই সব কিছু দেখার পর আর শোনার পর ফাইনালি রিনি সবকিছু বিশ্বাস করে আর সাহায্যের জন্য হ্যানরাকে বুদ্ধিম্যানের কাছে পাঠিয়ে দেয়। বুদ্ধিম্যানের কাছে যাওয়ার পর সে তাকে তার লেখা একটা আর্টিকেল দিয়ে বলে এর মধ্যে তাদের সমস্যার সমাধান আছে। হেনরি তাকে এই ব্যাপারে বিস্তারিত বলতে বললে সে রেডিওর ভলিউম বাড়িয়ে দিয়ে তার কানে কানে কিছু একটা বলে, যেন কোনো অশরীরই তাদের কোনো কথা শুনতে না পারে। এরপর হেনরি বাসায় ফেরার উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। ঠিক সেই সময় হঠাৎ একটা লোক তার গাড়ির সামনে চলে আসে আর তাকে বাঁচাতে গিয়ে ট্রাকের সাথে তার সংঘর্ষ হয়, ফলে সে ট্রাকের নিচে চাপা পড়ে সেখানেই মারা যায়। এরপর তার লাশ বাসায় নিয়ে আসলে ইমাম তার একমাত্র ছেলের লাশ দেখে কান্নায় ভেঙে পড়ে। হেনরির লাশ নিয়ে যাওয়ার সময় হঠাৎ তার পকেট থেকে বুদ্ধিম্যানের দেওয়া সেই আর্টিকেলটার লেখাটি নিচে পড়ে যায়, যেটা রিনি তুলে নেয়। আর রাতে ঘুমানোর আগে রিনি বাইরে এক পলকের জন্য হ্যান্ড্রার আত্মাকে দেখতে পায়। আর রাতে ঘুমানোর আগে রিনি বাইরে এক পলকের জন্য হ্যান্ড্রার আত্মাকে দেখতে পায়, যে এক দৃষ্টিতে তাদের দিকেই তাকিয়েছিল। এটা দেখে সে জানালা বন্ধ করতেই যাবে, হঠাৎ হ্যান্ড্রের আত্মা তার হাত টেনে বাইরে নিয়ে যাওয়ার চেষ্টা করে। তার চিল্লাচিল্লির আওয়াজ শুনে বন্দি আর টনি সেখানে আসে আর তাকে কোনোভাবে ওই আত্মার থেকে ছাড়িয়ে নেয়। এদিকে ইমাম এই সব কিছু দেখেও তাদের সাহায্য করতে আসে না, কারণ সে ভাবছিল তার ছেলের মৃত্যুর জন্য ওরাই দায়ী। ঠিক সে সময় তাদের বাবাও চলে আসে আর তারা আবার তাদের বাড়িতে ফিরে যায়। বাড়ি ফিরে এসে তার স্ত্রী আর তার মায়ের মৃত্যুর খবর শুনে রিমির বাবা প্রচন্ড ভেঙে পড়ে। একটু পরেই রিনি তাকে জিজ্ঞাসা করে সেই দিন রাতে সে মাকে কি এমন বলেছিল যে সেই রাতেই মা মারা যায়। সে বলে, আমি বলেছিলাম তোমার জন্য সন্তানদের অনেক কষ্ট হচ্ছে, যেহেতু তোমার চিকিৎসার পেছনে সকল টাকা পয়সা শেষ হয়ে গেছে, আর সম্ভবত এই কারণেই মাওয়ানি কষ্ট পায় আর শয়তানের কাছে হার মেনে নিজের মৃত্যু মেনে নেয়। ঠিক তখনই তারা বন্দির চিৎকারের আওয়াজ শুনে নিচে আসে। বন্দি তাদের জানায় ইয়ান ভিতরে আটকা পড়েছে। বাবা দরজা ভেঙে ভিতরে যেতেই দেখে এক অশরীরী ইয়ানকে এক রহস্যময় কুয়ার মধ্যে টেনে নিয়ে যাচ্ছিল। বাবা কোনো মতে কুয়ায় ঝাঁপ দিয়ে ইয়ানকে বাঁচিয়ে নেয়। এরপর তারা দরজা খুলে বাইরে কালো কাপড় পরা রহস্যময় একদল ছেলে মেয়েকে দেখতে পায়। মূলত এরাই হলো সেই শয়তানি কাল্টের মেম্বার। রিনি তার বাবাকে বলে এরা ইয়ানকে
ইয়ানকে নিতে এসেছে। সঙ্গে সঙ্গে তারা দরজা বন্ধ করে দেয় আর ভেতরে আসার পর তাদের সাথে ঘটতে থাকে ভয়ঙ্কর সব ঘটনা। প্রথমে দাদির হুইল চেয়ারটা বারবার তাদের উপর এসে পড়ছিল। এরপর ঘরের প্রত্যেকটা আসবাবপত্রই এদিক ওদিক ভাসতে থাকে আর তাদের উপর আছড়ে পড়তে থাকে। ফলে তারা অন্য একটু রুমে গিয়ে লুকিয়ে পড়ার চেষ্টা করে। তবে রিনি আর বাবা ঘরে ঢুকতেই দরজা আপনা আপনি বন্ধ হয়ে যায় আর বাইরে থেকে যায় ইয়ান আর বন্দি। ইয়ানকে সেই কাল্টের লোকেরা ঝড়ে বাতাস সৃষ্টি করে তার দিকে টানছিল। ইয়ান দরজা ধরে কোনো মতো নিজেকে আটকে রাখছিল। বাহিরে বন্দির চিৎকারের আওয়াজ শুনে বাবা মাওয়ানি অর্থাৎ তার স্ত্রী আর দাদির আত্মার কাছে সাহায্য চাচ্ছিল আর তার স্ত্রী মাওয়ানির কাছে ক্ষমা চাইছিল আর বলছিল, তুমি আমাকে ক্ষমা করে দাও, সব দোষ আমার। এখানে রিনির বাবা কি দোষের কথা বলছে তা আমরা সামনেই জানতে পারবো। ওইদিকে বন্দি বারবার তার ভাই ইয়ানকে বাঁচানোর চেষ্টা করছিল। একটু পর সবকিছু স্বাভাবিক হয়ে যায়। ইয়ানও মুক্তি পায়। দূরে দেখা যায় দাদির আত্মাকে, অর্থাৎ দাদি এবারের মতো তাদের সবাইকে বাঁচিয়ে দিল। তবে এরপর রিনির বাবা বায়ান বাইরে এসে সেই কাল্টের মেম্বারদের ছুরি দেখিয়ে বলে, আমি আমার কোনো সন্তানকেই তোমাদের দেব না, তোমরা চলে যাও আর যা খুশি তাই করো। এটা শুনে তারা তো চলে যায় ঠিকই, কিন্তু সবাই একসাথে মাটির উপরে কিছু একটা ফেলে রেখে যায়। তারা সবাই সিদ্ধান্ত নিয়েছিল এখানে আর থাকবে না। তাই পরের দিন সকালে শহরে চলে যাওয়ার জন্য সবাই রেডি হচ্ছিল। তখন তাদের বাবা বলে, যেহেতু আজকে রাতে ইয়ানের 7 বছর পূর্ণ হবে, তাই তারা সবাই জন্মদিন সেলিব্রেট করবে। তখন তাদের সাথে সেই মসজিদের ইমাম দেখা করতে আসে। আর যেহেতু তাদের শহরে যাওয়ার ট্যাক্সি আসতে এখনো অনেক, তাই রিনি একটু বাইরে হাঁটতে বের হয়। হাঁটতে হাঁটতে কবরস্থানে গেলে লক্ষ্য করে মাটিতে লাল রঙের বিচির মতো অনেকগুলো বিচি পড়ে আছে, যেগুলো কাল রাতে সেই কাল্টের মেম্বাররা ফেলে রেখে গেছে। তবে রিনি বিষয়টাকে তেমন গুরুত্ব দেয় না। যেহেতু তারা চলেই যাচ্ছে সেহেতু এসব ভেবে আর কি হবে। তো দিন গড়িয়ে রাত হয়। রাত 10টা বেজে যাওয়ার পরও ট্যাক্সি ড্রাইভার এখনো আসছিল না। হঠাৎ করে কারেন্ট চলে যায়। তখন রিনির মনে পড়ে যায় হেনরির পকেট থেকে পড়ে যাওয়া সেই বুদিম্যানের ম্যাগাজিনের কথা। সে ম্যাগাজিনটা ভালোভাবে পড়ে আর সে রীতিমতো হতভম্ব হয়ে যায়। আর টনিকে সে জানায় আগের ম্যাগাজিনে কিছু লেখা ভুল ছিল, যা এই ম্যাগাজিনে সংশোধন করা হয়েছে। ওইখানে বলা হয়েছিল সর্বশেষ বাচ্চার যখন 7 বছর পূর্ণ হবে তাকে কাল্টের মেম্বাররা নিতে আসবে শয়তানের উদ্দেশ্যে বলি দেওয়ার জন্য। কিন্তু এই ম্যাগাজিনে লেখা আছে তাকে বলি দিতে হবে না, বরং লিভিং ডেড মানে জম্বিদের নেতৃত্ব দেওয়ার জন্য তাকে নিয়ে যাওয়া হবে। কারণ ইয়ান ছিল স্বয়ং শয়তানের বাচ্চা। তাই শুরু থেকে দাদির আত্মা ইয়ানকে মারার চেষ্টা করছিল। আমরা বারবার ভাবছিলাম দাদির আত্মা ইয়ানকে বাঁচানোর চেষ্টা করছে, কিন্তু না, সে শুধু ইয়ানকে মেরে সবাইকে বাঁচাতে চেয়েছিল। ইয়ানকে কুয়ায় ফেলে দেওয়া, বন্দিকে দিয়ে ইয়ানকে খুন করানোর চেষ্টা করা, সবই করছিল দাদির আত্মা। কিন্তু ইয়ানকে বারবার শয়তান রক্ষা করছিল জম্বিদের সর্দার বানানোর জন্য। এগুলো কথার মাঝখানে তারা হঠাৎ তাদের মায়ের সেই ঘন্টার আওয়াজ শুনতে পায়। ভয়ে ভয়ে দরজা খুললে দেখতে পায় তাদের মায়ের লাশ কবর থেকে উঠে এসেছে আর তাদের বাবার ঘরের দিকে যাচ্ছে। ওইদিকে ঘরে রিনির বাবা তখন ঘুমাচ্ছিল। হঠাৎ তার হাতে সেই ঘন্টাটি চলে আসায় সে জেগে ওঠে আর পাশে তাকাতেই দেখে মৃত মাওয়ানি শুয়ে আছে। প্রচন্ড ভয় পেয়ে তখনই সে দৌড়ে রিনির ঘরে চলে আসে। অন্য ঘরে বন্দি ঘুমাচ্ছিল। হঠাৎ সে ঘুম থেকে উঠে দেখে ইয়ান জানালার কাছে দাঁড়িয়ে এক প্রাচীন ভাষায় কি যেন বলছে। এটা দেখে সে অনেক অবাক হয়ে যায়, কারণ ইয়ান তো কথাই বলতে পারতো না। আসলে ইয়ান শুরু থেকে জানতো সে শয়তানের বাচ্চা আর সে তার জন্মের পর থেকেই কথা বলতে পারতো। এতদিন সে শুধু বোবা হওয়ার অভিনয় করছিল। এরপর সে এক রহস্যময় হাসি দিয়ে ঘর থেকে বের হয়ে যায়। তখন বাজে রাত 12টা। বন্দি জানালায় তাকাতেই দেখে কবরের সব মৃত লাশগুলো উঠে এসেছে, কারণ এখন বাজে রাত 12টা আর আজকেই হলো ইয়ানের জন্মদিন। ইয়ান প্রথমে বাইরে গিয়ে ইমামের গলা কেটে হত্যা করে। এটা দেখে রিনিরা ভয়ে পালাতে গেলেই বাইরে তাকিয়ে দেখে কবরের মৃত লাশ জম্বি রূপে তাদের দিকে এগিয়ে আসছে আর তাদের সাথে ইয়ান হাসি মুখে দাঁড়িয়ে আছে। দেখে বোঝাই যাচ্ছিল সে অলরেডি তাদের নেতৃত্ব দিচ্ছে। একটু পর জম্বিগুলো তাদেরকে চারদিক থেকে ঘিরে ধরতে শুরু করে। তখন দেখা যায় দাদির আত্মা জম্বিদের দরজায় দাঁড়িয়ে আটকানোর চেষ্টা করছে। ঠিক সেই সময় বুদিম্যান তাদের সাহায্য করার জন্য চলে আসে আর কোনো মতে তারা সেখান থেকে বুদিম্যানের গাড়িতে করে পালিয়ে যায়। আর সিনটা এখানেই কাট হয়। দেখানো হয় এক
বছর কেটে গেছে। ইয়ান বাদে তারা সবাই শহরের এক ফ্ল্যাটে বসবাস করে। একটু পর এক প্রতিবেশী মহিলা তাদের খাবার দিতে আসে, আর সে ঘরে ফিরে যাওয়া মাত্রই তার স্বামী তাকে বলে এইবার আর তাদের পালাতে দেওয়া যাবে না। এই কথা বলার সাথে সাথে আমরা সেখানে একটা মানচিত্র দেখতে পাই, যেখানে অনেকগুলো জায়গায় পিন মেরে রাখা ছিল, আর তার নিচে একটা কাচের জারে ওই লাল বিচিগুলো দেখতে পাই, যেগুলো দিয়ে তারা কবরের মৃত মানুষকে জম্বির রূপে রূপান্তর করেছিল। অর্থাৎ এরা দুইজনও সেই কাল্টের মেম্বার, আর তারা রিনিদের উপর নজর রাখার জন্যই এই ফ্ল্যাটে তাদের প্রতিবেশী হয়ে থাকছে। লোকটি আবার বলে এইবার তাদের আর পালাতে দেওয়া যাবে না। এটা বলে তারা দুইজন নাচতে শুরু করে, আর মুভিটা এখানেই শেষ হয়। এখন আমি জানি আপনারা একটু কনফিউজড, আসলে রিনিদের সাথে কি ঘটবে, কিভাবে রিনির বাবা মা এই কাল্টের সাথে যোগ হলো। যারা জানতে চান তাদের জন্য বলি, এই মুভির সেকেন্ড পার্ট রয়েছে। যারা দেখতে আগ্রহী তারা কমেন্ট করে জানাবেন। যদি দেখি আপনারা দেখতে আগ্রহী, তাহলে আমি নিশ্চয়ই সেকেন্ড পার্ট এক্সপ্লেন করব।